আমার হাজব্যান্ড 2019 সালের জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে র্যাব দ্বারা গুম হয়। আমি 20 তারিখেই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম আমার ছোট দুটো বাচ্চা নিয়ে। আমার ছোট বাচ্চাটার বয়স ছিল তখন 1.5 বছর, আমার মেয়ে তখন 7ম শ্রেণীর ছাত্রী। আমার এই দীর্ঘ 8 বছর পথ চলা, আমি পথ চলতে চলতে আমি পুরো বাংলাদেশটার কাছে পৌঁছে গিয়েছি। আমি বিশ্বাস করেছিলাম এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এক সময় পতন ঘটবে, এবং আমি সবসময় বলতাম যে একটা বিস্ফোরণ ঘটবে। এবং আমি তরুণদের আহ্বান করেছিলাম যে একমাত্র তরুণরাই পারবে এই বাংলাদেশকে একটা মুক্তির নিশানা দিতে। তরুণরা পেরেছে, কিন্তু তরুণদের সেই কাঙ্ক্ষিত অর্জিত স্বাধীনতা, রক্তিম সূর্যের মান সম্মান আমরা অক্ষুণ্ণ রাখতে পারিনি। আমাদের প্রচুর ব্যর্থতা রয়ে গিয়েছে। আমি প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই এবং আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। 24শে জুলাই যারা আমাদের জন্য, আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য, আমি সদবানা বিধবা, আমার সন্তানের প্রশ্ন খোঁজার জন্য, মা আমার বাবা বেঁচে আছে কিনা সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তরুণরা যখন শত শত তরুণরা যখন রাস্তায় জীবন দিয়েছিল, 12% পথ শিশু শহীদ হয়েছিল, আমি সেই সব সন্তানদের প্রতি আমি আমার মায়ের অবস্থান থেকে এবং গুম পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকে শহীদ, অনেকে আহত হয়েছেন, তাদের মূল্যবান অঙ্গহানি হয়েছে। আমি দেখেছি এই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে একটা জরুরি বুট গঠন করে দেশের বাহিরে নিয়ে প্রপার ট্রিটমেন্ট দিতে পারিনি। আমি মনে করি সরকারের এটা একটা বড় ব্যর্থতা। 1 বছর পরেও যখন একটা জুলাই যোদ্ধা মারা যায়, আমি তখন অশ্রু ছাড়া আর কিছুই দিতে পারিনি সেই পরিবারটুকুকে। আমি আমার স্বামীকে হারিয়েছি দীর্ঘ 8 বছর। এই সরকারের কাছে খুবই প্রত্যাশা ছিল আমার যে এই সরকার অন্তত আমাদেরকে কিছু করবে। আসিফ নজরুল স্যার এবং এখানে যারা কেয়ার গভর্নমেন্ট আছেন, তারা অনেকে আমাদের সাথে 8 বছর যুদ্ধে সরাসরি আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, আমাদের সাথে সমবেদনা জানিয়েছেন, চোখের অশ্রু জড়িয়েছেন। কিন্তু আমরা যতটা প্রত্যাশিত ছিলাম সেই প্রত্যাশার জায়গায় আমরা এখনো ফিরে যেতে পারিনি। বিচার ব্যবস্থা এখনো ওইভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আলাদা আলাদা ইনভেস্টিগেশন হয়েছে। আমাদের গুমের যারা জিয়াউল ছাড়া আর কাউকে আমরা ওইভাবে দেখিনি এখনো কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছেন। আমি খুবই আশাহত 8 বছর পরে যে আমি আদৌ বিচারটুকু পাবো কিনা। আমি যখন বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছিলাম তখন আমি বলেছিলাম যে এই যুদ্ধটা আমার একার নয়, এই যুদ্ধটা আমাদের 3 প্রজন্মের। আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে আমি আর কিছুদিন বাঁচবো কিনা আমি জানি না। আমি শারীরিকভাবে খুবই অক্ষম হয়ে পড়েছি। আমি বলেছিলাম আমার মেয়েকে যে দেখো, আমি যখন পারবো না তখন তুমি দাঁড়াবা, তুমি যখন থাকবা না তখন তুমি আমার ছোট সন্তান দাঁড়াবে। আজকে দেখেন বিচার ব্যবস্থা ঠিক সেই পথে এগোচ্ছে। এই পর্যন্ত একটা ইনভেস্টিগেশনের পরে কয়জন সেনাবাহিনী বলেন বা যারা গুমের সাথে জড়িত কয়জনকে আমরা দেখেন প্রসিকিউটররা বা বিভিন্ন ভাবে যে গুম তদন্ত কমিশন হয়েছে তারা কয়জনকে কাঠগড়ায় তার বিচারের আওতায় আনতে পেরেছে। দেখেন নির্দিষ্ট প্রমাণ এভিডেন্স থাকা সত্ত্বেও একজন আমরা সেনাবাহিনী বলেন বা বিভিন্ন যারা আছে প্রশাসনের আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পারিনি। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, 18 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন, আমি আর কত বছর বিচারের জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবো? আর কত বছর ছোট বাচ্চাগুলা বড় হয়ে গিয়েছে, আমি মৃত্যুর আগে আদৌ আমার স্বামীর বিচার দেখতে পারবো কিনা আমি জানি না। আমার স্বামীকে যারা গুম করেছে এবং অন্য বাইরে যারা গুম করেছে ওরা এখনো কিভাবে চাকরিতে আছে সেটা আমার প্রশ্ন জাতির কাছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আমাদের যে স্থাবর অস্থাবর সম্পদ আছে, আমি 8 বছর পরে আমি কেন এখন আমি সেটা বুক করে যেতে পারবো না, সেটা সাংবাদিকের মাধ্যমে আমি বিভিন্ন প্রশাসনের মাধ্যমে এবং আপনাদের মানবাধিকার যে অধিকার আছে তাদের মাধ্যমে আমি জানতে চাই। একটা অনুমোদন খসড়া হয়েছে, সেটার জন্য এখন আমি কোথায় যাব আমি এখন স্পষ্ট করতে পারিনি এই সরকার। তাইলে আমি কি আদৌ আমার সম্পদ বুক করতে পারবো কিনা সেটা প্রশ্ন। এই ইন্টারিম গভর্নমেন্ট কি পারতো না সেই টাকাটা আমাদেরকে সরাসরি ভাবে, এবং আমাদের বিভিন্ন তদন্ত কমিশন এবং অধিকার থেকে বারবার বলা হয়েছে যে ওনাদেরকে যেন আর হেনস্থ না করা হয়, এখানে যেন ওনাদেরকে একটা ডিক্লিয়ার দেওয়া হয়, একটা ক্লিয়ারেন্স দেওয়া হয় যেন আমরা অন্তত স্থাবর অস্থাবর সম্পত্তি বুক করতে পারি। এই সরকার যদি আমাদের টাকাটুকু, আমাদের ন্যায্য পাওনাটুকু যদি আমাদের বুঝিয়ে দিতে না পারে, তাহলে এই সরকারের কাছে আমি কিভাবে বিচার প্রত্যাশিত সেটা আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।